হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাইথনের ফাংশন নিয়ে আলোচনা করব। পাইথন কোডের রিউজেবিলিটি বাড়াতে আমরা ফাংশন ইউজ করে থাকি। ধরো যে কোনো একটা জায়গায় আমি একটা ক্যালকুলেশন করছি, সেম ক্যালকুলেশনটা যদি আমাকে 10 বার করতে হয় তাহলে নিশ্চয়ই আমরা সেম কোডটা 10 বার লিখবো না। তাই সেম কোডটাকে একটা ব্লকের মধ্যে লিখে সেভ করে রাখবো, দেন সেম সেই কোডটাকে আমরা বারবার করে এক্সিকিউট করব। তার ফলে কি হবে, আমাকে যত পরিমাণ কোড লিখতে হয় আমার কোডের আহ, সংখ্যাটা কিছুটা কমবে, আমি তাড়াতাড়ি কাজ করতে পারবো এবং আমার কাজে অনেক সুবিধা হবে। এর ফলে কি হয়, আমরা কোডগুলোকে রিউজেবল করতে পারি এবং ছোট ছোট মডিউলে কোডগুলোকে আলাদা আলাদা অংশে ভাগ করতে পারি এবং তাতে আমাদের কোড করার অনেক সুবিধা হয়। তো ফাংশন ইউজ করতে গেলে মূলত দুটো জিনিস ইউজ করতে হয়। একটা হলো ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হয়। প্রথম কাজ ফাংশনটাকে ডিক্লেয়ার করা এবং ডিফাইন করা। সেকেন্ড কাজ হলো ফাংশনটিকে কল করা। এবার একটি ফাংশনকে ডিক্লেয়ার করতে গেলে ডেফ কিওয়ার্ড ইউজ হয়। ডেফ কিওয়ার্ড ইউজ হয়। এবার যেই ফাংশনটা আমি বানাবো ফাংশনটার নাম দিতে হবে। ধরো আমি ফাংশনটার নাম দিলাম গ্রিট। এবার তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, দেন একটা কোলন আসবে। কোলনের পরে যেরকম ইফেলসের ক্ষেত্রে আমরা একটা একটা ট্যাব ইন্ডেন্টেশন ইউজ করে থাকি, এক্স্যাক্ট সেম এখানেও একটা টাইপ ইন্ডেন্টেশন আমি ইউজ করব। তো ফাংশন ডিক্লেয়ার কীভাবে হচ্ছে, ডেফ কিওয়ার্ড ইউজ করতে হবে, দেন ফাংশনের একটা নেম আমি ইউজ করব এবং ফাংশনের নেমের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, দেন তারপরে আমি একটা ট্যাব ইউজ করে যা খুশি স্টেটমেন্ট লিখতে পারি। তো এভাবে আমি ফাংশনটাকে ডিক্লেয়ার করে থাকি। তো ধরো এই গ্রিডের মধ্যে আমি লিখলাম ওয়েলকাম টু সিএস বাংলা স্কুল। হ্যাঁ, তো এটা হলো আমার ফাংশন ডিক্লারেশন। এবার যদি আমি কোডটাকে রান করি, এবার কোডটাকে রান করলে আমার কোনো আউটপুট আসবে না, কারণ যতক্ষণ অবধি আমি আমার ফাংশনের কল না করব তখন কোনো আউটপুট আসবে না। তাই আমি ফাংশনটাকে কল করব। ফাংশনটা কল করলে আমি ওই ফাংশনের মধ্যে এক্স্যাক্ট যা যা করেছি সেগুলো প্রিন্ট হবে। এর মধ্যে আমি আরও অনেক কিছু করতে পারি। ধরো আমি দুটো নাম্বার নিলাম, x = 10, y = 20, তারপরে সামও প্রিন্ট করতে পারি, প্রিন্ট 30। ধরো এই সেম কাজটা আমাকে বহুবার করতে হবে এবং বিভিন্ন জায়গায় করতে হবে। তোমরা ভাবতে পারো যে এই সেম গ্রিডটা যদি আমি একই জায়গায় বারবার করি সেক্ষেত্রে আমি ফর লুপও ইউজ করতে পারি, লুপের মধ্যেও রান করতে পারি। কিন্তু নর্মাল যখন খুব বড় লেভেলে আমরা কোনো ডেভেলপমেন্টের কাজ করি তখন সেম কাজটা হয়তো একই জায়গায় ইউজ হচ্ছে না, বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে। তাই জন্য ফাংশনটিকে লিখে দেন আমি আমার প্রয়োজন মতো কল করে থাকি। এবার ফাংশনের ক্ষেত্রে দুটো জিনিস ইউজ করা হয়। একটা হলো আমার রিটার্ন টাইপ, সেকেন্ডটি হলো প্যারামিটার্স। ফাংশন ক্রিয়েট করার সময় আমি একটা ফাংশনকে উইথ রিটার্ন টাইপ বানাতে পারি, আবার একটা ফাংশনকে উইদাউট রিটার্ন টাইপও বানাতে পারি। যেরকম ধরো এই ফাংশনটা আমি বানিয়েছিলাম, এর কোনো রিটার্ন টাইপ ছিল না, এর কোনো রিটার্ন টাইপ নেই, কোনো রিটার্ন স্টেটমেন্ট ইউজ হয়নি এখানে। এখানে ডিরেক্টলি আমি জাস্ট কিছু জিনিস প্রিন্ট করেছি। এবার আরেক ধরনের ফাংশন হতে পারে যার মধ্যে রিটার্ন টাইপ থাকবে। ধরো আমি একটি ফাংশন লিখছি ডেফ অ্যাড টু, দুটো নম্বরকে যোগ করবো তাই তার নাম দিয়েছি অ্যাড টু। এবার ডেফ অ্যাড টুর ক্ষেত্রে আমি ধরো a = 10, b = 20, দেন রিটার্ন করে দিলাম a+b। এই ক্ষেত্রে যদি আমি ফাংশনটাকে কল করি অ্যাড টু, দেখবে এই ফাংশনটা কল করার জন্য কোনো কিছু তেমন হবে না। এইগুলো আমার এসছে অন্য ফাংশনটা কল করার জন্য, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তো দেখো অ্যাড টু যেই ফাংশনটা আছে সেটা কল করার পরে তার জন্য কোনো স্টেটমেন্ট প্রিন্ট হয়নি, কারণ রিটার্ন টাইপ তখন ইউজ করা হয় যখন আমি এই ফাংশনের মধ্যে যে কাজগুলো করছি তার থেকে যে রিটার্ন হচ্ছে, যা আউটপুট আমি এক্সপেক্ট করছি, সেটা আমি পরে গিয়ে স্টোর করতে চাইছি। কারণ যখন দেখো আমি এই ফাংশনগুলো কল করেছি তখন আমি এই ফাংশনের মধ্যে জিনিসগুলোকে কোথাও স্টোর করিনি, জাস্ট একবার কল করেছি। এই প্রিন্ট করার ফলে আমি ফাংশনের বাইরে এসে সেই ভ্যারিয়েবলগুলোকে পরে ম্যানিপুলেট করতে পারবো না। কিন্তু এই ক্ষেত্রে আমি ধরো এটাকে এক্সের মধ্যে স্টোর করে রাখলাম এবং প্রিন্ট এক্স করলাম, তাহলে আমি আমার ফাংশনের মধ্যে যে আউটপুটটাকে পাচ্ছি সেটাকে আমি একটা জায়গায় স্টোর করে রাখছি এবং পরে সেটাকে প্রিন্ট করতে পারছি। শুধু এটাই না, আমি এখানে পরবর্তীতে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারবো। আমি আমার কোডটাকে আরও এনহান্স করতে পারবো, তার সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারবো। এইসব ক্ষেত্রে আমি এগুলোকে ব্যবহার করে থাকি, এই রিটার্ন টাইপগুলোকে ব্যবহার করে থাকি। এবার সেম জিনিসটা উইদাউট রিটার্ন টাইপ করলে আমি জাস্ট এখানে প্রিন্ট লিখতাম। সেই ক্ষেত্রে আমি ভ্যারিয়েবলটাকে
কোনো ভ্যারিয়েবলের মধ্যে সেই ফাংশন থেকে যে ভ্যালুটা রিটার্ন হচ্ছে সেটাকে স্টোর করতে পারতাম না। এবার আরেকটা উপায় হতে পারে, যেটা আমরা প্যারামিটারের কথা বললাম। তো উইথ প্যারামিটারে আমরা কী করতে পারি, আমরা ফাংশনের কে যখন কল করছি তখন তার সাথে সাথে কিছু প্যারামিটারকে পাস করতে পারি। ধরো সেম জিনিসটাই আমি করব, সেম জিনিসটাই যদি আমি করি, এবার এখানে দুটো প্যারামিটার পাস করছি। এখানে ধরো অ্যাড টু নাম্বারের ক্ষেত্রে এবার একই ফাংশনের একই নামের দুটো ফাংশন হতে পারে না, তাই আমি ফাংশনটার নাম চেঞ্জ করে দেবো উইথ প্যারামস। প্যারামিটার দিয়ে আমি যখন করছি তখন উইথ প্যারামস বলে বানাচ্ছি এটাকে। এটার নামও উইথ প্যারামস করে দিই, প্যারামস। এবার ধরো আমি দুটো প্যারামিটার পাস করলাম, 10 আর 20। এবার যখন দুটো প্যারামিটার আমি পাস করছি তার সাথে সাথে এখানেও জিনিসগুলোকে পাস করতে হবে। ধরো আমি এখানে এক্স আর ওয়াই লিখছি, এই যে এক্সের ভ্যালু এটা এখান থেকে পাস অন হচ্ছে, আর এই যে ওয়াইয়ের ভ্যালু এটা এখান থেকে পাস হচ্ছে। মানে ফাংশন ডেফিনেশনে আমি এক্স আর ওয়াই ইউজ করছি, এবং সেই তার ভ্যালু কী হবে সেটা আমি ফাংশন কলের সময় ডিফাইন করে দেবো। এখানে এক্স আর ওয়াই আছে, জাস্ট এক্স আর ওয়াইয়ের ভ্যালু আমি অ্যাড করলাম। তো 10 আর 20 এখান থেকে পাস হচ্ছে, দেন এখানে আমার এক্সের মধ্যে সেটাকে আমি স্টোর করছি। প্রবলেম হয়তো তোমাদের দুটো এক্সের জন্য প্রবলেম হতে পারে, তাই আমি নতুন নাম দিয়ে দিলাম জেড। যদিও এক্স রাখলেও কোনো প্রবলেম হতো না, কারণ এগুলোকে লোকাল ভ্যারিয়েবল বলা হয়। ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলগুলোকে ইউজ করা হয় সেগুলোকে লোকাল ভ্যারিয়েবল বলা হয়। এই ভ্যারিয়েবলগুলোর জন্ম এখানেই, লাইফও এখানেই শেষ। এক্স্যাক্ট এই ফাংশনটা এক্সিট করলেই ওর লাইফ লংজিভিটি শেষ হয়ে যায়। তো এখান থেকে নতুন একটা ভ্যারিয়েবল তৈরি হয়, এগুলোকে গ্লোবাল ভ্যারিয়েবল বলে। আর ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো থাকে সেগুলোকে লোকাল ভ্যারিয়েবল বলে। তো আমি রান করে দেখি, তো এক্স্যাক্ট সেম জিনিসটা এখানে এসছে, কলটা হয়েছে। কল হওয়ার পরে 10 আর 20 পাস করেছি, তার ফলে এখানে আনসার 30 এসছে। সেম আনসারটা আমরা এখানে স্টোর করেছি, স্টোর করার পর 10 অ্যাড করেছি। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিও থেকে ফাংশন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছো। আমি এর পার্ট 2 বার করবো। পার্ট 2তে আমি আরও বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন পাইথন শিখছো তারা তারা আমার এই প্লেলিস্টটিকে ফলো করতে পারো। আমি পাইথন একদম প্রথম থেকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আহ, বিভিন্ন ক্লাসে যাদের পাইথন রয়েছে, অথবা বিটেক বা বিসিএর জন্য যারা পড়াশোনা করছো পাইথন নিয়ে, অথবা পাইথন শিখতে চাও, তারা এই প্লেলিস্টটি ফলো করতে পারো। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে করে নিও। ধন্যবাদ।